একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, লেকচারার ইন আইসিটি, হাজুজ আইডিয়াল কলেজ অফ এডুকেশন, হাজীগঞ্জ, চাঁদপুর। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের তথ্য ও যোগাযোগ বিষয় প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে অষ্টম পাঠ, অর্থাৎ অষ্টম পাঠ আমরা এর পূর্বে আরো 7টি পাঠ আলোচনা করেছি। আশা রাখি তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো এবং আজকের ক্লাসটা দেখবা, তাহলে সামগ্রিক চ্যাপ্টার থেকে আমাদের পুরোপুরি একটা ধারণা আসলে তারপরে যাতে ধারণা আসবে এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষা নিব, সেই পরীক্ষা যাতে সবাই অংশগ্রহণ করতে পারো সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শুরু করছি আমি। তো শিক্ষার্থীরা, তোমরা খাতা এবং কাগজ বা কলম এগুলো বা বই যদি থাকে বইও পাশে রাখতে পারো। আমি যে টপিকসগুলো তোমাদেরকে বা যে ইনফরমেশনগুলো দিব, প্রত্যেকটা ইনফরমেশন সত্য কিনা বা কোনো ধরনের অমিল বা গড়মিল আছে কিনা সেটা তোমার বইয়ের সাথে মিল রেখে রেখে যদি কোনো সমস্যা বুঝতে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর মিল রেখে পড়বা, যাতে করে একটা সময় তো সারাক্ষণ তো আমরা টিচাররা তোমাদের কাছে থাকি না, তোমাদের বই একমাত্র সঙ্গী, তোমাদের বই একমাত্র উপকারের একমাত্র বাহন। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কয়েকটি ছবি দেখার জন্য অনুরোধ করছি। দেখো, এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো কিসের একটু তোমরা হয়তো তোমাদের কাছে অবাক লাগতে পারে যে এই ছবিগুলো কখনো তোমরা দেখো না বা দেখলেও বুঝো না। তো আজকে এই ছবি সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো একটু দেখো সবাই। এই যে দেখো, এগুলো যে গবেষণাগারে আমরা যে এই যে এখানে আরো কিছু ছবি দেওয়া আছে, অর্থাৎ আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি বা বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করি, সেই ছবিগুলো এখানে তোমরা অবশ্যই বুঝো যে ছবিগুলো কিসের। অর্থাৎ আমরা যখন কোনো মেডিসিন তৈরি করি, সেই মেডিসিন গবেষণা কেন্দ্রে বিভিন্ন ছবি, এগুলো সব হলো যে ওই ধরনের ছবিগুলো দেখে কি বোঝা যায়। ছবিগুলো দেখে আমরা যা বুঝতে পারবো সেটা হলো যে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আজকে ধারণা পাবো। অর্থাৎ এই ছবিগুলো থেকে আমরা এই ধারণা পেলাম যে আজকের পাঠটা হবে যে আমাদের বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স বলতে কি বোঝায় এটা আমরা এখন শিখব। তো এই ছবিগুলো বা আজকের ক্লাসটা যদি তোমরা অনুধাবন করো, তাহলে তোমরা এই পাঠ শেষে যা শিখতে পারবা, তোমরা খুব সহজে শিখতে পারবা যে বায়ো ইনফরমেটিক্স কি বা কাহাকে বলে তা তোমরা খুব সহজে বলতে পারবা। আরো বলতে পারবে তোমরা বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত টুলস এর নাম বলতে পারবে, এবং আরো তোমরা বলতে পারবা বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। সাথে আরো শিখতে পারবা বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার, বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি। তোমরা আজকের এই ক্লাস থেকে এই টপিকগুলো শিখতে পারবা। অর্থাৎ এই টপিকস রিলেটেড যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন পরীক্ষা আসে, আশা রাখি তোমরা এই ক্লাসটার মাধ্যমে সকল প্রশ্নের সমাধানগুলো খুব সহজেই দিতে পারবা। তো শিক্ষার্থীরা, আমাদের মূল আলোচনা আমরা চলো ফিরে আসি। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রতে আছে যে এই গ্রুপ অফ সায়েন্টিস্ট হোয়ার আস্কড টু ডেসক্রাইব বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ এখানে একটা বায়ো ইনফরমেটিক্স এর একটা ধারণা, এটা একটা বিজ্ঞানীর একটা তথ্য এখানে, মানে এই অনুযায়ী যদি আমরা বায়ো ইনফরমেটিক্স সাজাই, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। তো তোমাদের পরীক্ষা তার ছবি দেওয়া যাবে না, আমরা এখানে ছবিটা জাস্ট উল্লেখ করলাম যে যাতে করে তোমরা প্রত্যেকটা বিষয় পূর্ণাঙ্গভাবে ধারণা নিতে পারো, সেই জন্য আমরা এই মূলত এই ছবিগুলো নেওয়ার উদ্দেশ্য। তো শিক্ষার্থীরা দেখো, বায়ো ইনফরমেটিক্সের কয়েকটা ধরন আছে, মানে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে বায়ো ইনফরমেটিক্স আলোচনা করব। এর মধ্যে আছে যে এনভায়রনমেন্ট, বায়ো মলিকুলার, ডিএনএ, আরএনএ, প্রোটিনস, তারপর ডিএনএ, আরএনএ, প্রোটিনস, তারপর আছে যে সিগন্যালিং নেটওয়ার্ক, সেলস, অর্গানিজম, তারপরে আছে যে ক্লিনিশিয়ান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে আমাদের আলোচনা হবে এই অধ্যায়ে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রথমেই বলে রাখি বায়ো ইনফরমেটিক্স বিষয়টা একটু কঠিন এবং জটিল, কারণ এটা হলো যে যারা আমরা এই ঔষধ নিয়ে গবেষণা করি যে কোন রোগের জন্য কি ঔষধ, কোন সমস্যার জন্য কি ওষুধগুলো নতুন নতুন আবিষ্কার করতে হবে, এই বিষয়গুলো মূলত এই অধ্যায়ে আলোচনা বা এই টপিকস আলোচনা হবে। তো যেহেতু আমরা কোনো কেমিস্ট বা কোনো ধরনের ডায়াগনস্ট না, তাহলে আমি হয়তো তোমাদেরকে পুরোপুরি তথ্য না দিতে পারলো, কিন্তু আমাদের বইয়ের মধ্যে যে অংশগুলো আছে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো। দেখো, এগুলো সব হলো যে বায়ো ইনফরমেটিক্স। তো আমরা এখন বায়ো ইনফরমেটিক্স কি বা কাহাকে বলে আমরা একটু দেখি।
জৈব তথ্যবিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহের সমাধান করা হয়। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে জীববিজ্ঞানের কোনো তথ্য উপাত্ত যখন নাকি ইনফরমেশনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ জীববিজ্ঞানের কোনো তথ্য উপাত্তগুলো যখন নাকি ইনফরমেশনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করা হবে তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো গ্রিক শব্দ বায়ো অর্থ হলো যে লাইফ, যার অর্থ জৈব, এবং ইনফরমেটিক্স যার অর্থ হলো যে তথ্যবহুল হতে বায়ো ইনফরমেটিক্স শব্দের উৎপত্তি, যার অর্থ হলো যে জৈব তথ্য বিজ্ঞান। তো শিক্ষার্থীরা বায়ো শব্দের অর্থ কি, অনেক সময় এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। আরেকটা হলো যে জৈব এবং ইনফরমেটিক্স, বায়ো শব্দের অর্থ লাইফ, যার অর্থ জৈব, আর ইনফরমেটিক্স অর্থ হলো যে তথ্যবহুল, যার থেকে বায়ো ইনফরমেটিক্স শব্দের উৎপত্তি, যার অর্থ হলো যে জৈব তথ্য বিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখাগুলো তোমার কম্পিউটারের মাধ্যমে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগই হলো যে বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ কোনো জীব সংক্রান্ত যত ধরনের ব্যবস্থাপনা কাজ রয়েছে এই কাজগুলো যখন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে প্রয়োগ করা হবে তখনই সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার এবং উন্নয়ন করে। অর্থাৎ জীববিজ্ঞানের নতুন নতুন তথ্য অ্যাড করা, জীববিজ্ঞানকে ডেভেলপ করা বা জীববিজ্ঞানের যে কলা কৌশলগুলো আছে সেটাকে আরো ইমপ্রুভ করা, এই যাবতীয় বিষয় নিয়ে মূলত বায়ো ইনফরমেটিক্স কাজ করে। দেখো এগুলো বায়ো ইনফরমেটিক্স এর একটা অংশ। যে এই যে দেখো আমরা এর আগে শিখছিলাম যে বায়োমেট্রিক্স, অর্থাৎ বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে, এটার কৌশলটা কি, এই কৌশলগুলো মূলত বায়ো ইনফরমেটিক্স আবিষ্কার করে বা সেই বিষয় নিয়ে কাজ করে। ডেটাবেস, অ্যালগরিদম, কম্পিউটার পরিসংখ্যানিক টেকনিক ব্যবহারের মাধ্যমে বায়ো ইনফরমেটিক্সের তথ্যগতভাবে বা ব্যবহারিক ক্ষেত্রে তৈরি হওয়া বায়োলজিক্যাল সমস্যাগুলো ব্যবস্থাপনা ও বিশ্লেষণ করাই হলো যে বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীব সম্বন্ধীয় উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। খেয়াল করো এখানে কি বলা আছে, কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখা জীব সম্বন্ধীয় উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে, অর্থাৎ কম্পিউটার, গণিত এবং প্রযুক্তিবিদ্যা যদি কোনো প্রাণী সম্পর্কে বা কোনো জীব সম্পর্কে কোনো আলোচনা করা হয় সেই আলোচনাগুলো কিভাবে তোমার প্রযুক্তির সাথে মিল বা কিভাবে মিল করতে হবে বা কতটুকু মিল রয়েছে সেই বিষয়গুলো যে শাখা আলোচনা করা সেটাই মূলত বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হলো বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য ব্যবহৃত কম্পিউটার প্রযুক্তি। অর্থাৎ বায়োলজিক্যাল ডেটা বলতে জীববিজ্ঞানের যে ডাটাগুলো আমাদের অ্যানালাইসিস করার জন্য কোনো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো কম্পিউটার প্রযুক্তি এই ক্ষেত্রে ব্যবহার হয় কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, তারপরে আছে যে আমাদের গাণিতিক জ্ঞান, এই তিনটে সমন্বয়ে মূলত বায়ো ইনফরমেটিক্স গঠিত। কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞান এই তিনটে সমন্বয়ে মূলত বায়ো ইনফরমেটিক্স গঠিত। মেডিকেল ডায়াগনোসিস এবং ইমেজিং প্রক্রিয়া, অর্থাৎ মেডিকেলে কিভাবে এমআরআই কাজ করে, কিভাবে এক্সরে কাজ করে বা কিভাবে আমরা ওই যে আল্ট্রাসোনোলজি কাজ করে এই বিষয়গুলো মানে কিভাবে একটা মেশিনে সেট করা হয়েছে এই জিনিসগুলো মূলত বায়ো ইনফরমেটিক্স। তোমরা দেখবা এমআরআই যখন নাকি একটা রোগীর করানো হয় তখন পুরো বডিটা তার মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তখন শরীরে কোন অংশে কোন রোগটা সেটা খুব সহজে নির্ধারণ করা হয়। তারপরে তোমরা দেখবা যে এই যে এটা কি বলে হয় আল্ট্রাসোনো বা আমাদের অন্য যে ডায়াগনস্টিক সিস্টেমগুলো আছে এগুলো সবই মূলত বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এখন আমরা একটু ইতিহাস জানবো, বায়ো ইনফরমেটিক্সের ইতিহাস। তথ্য প্রেরণ, আহরণ এবং জৈব সিস্টেম প্রক্রিয়াকরণের গুরুত্বের স্বীকৃতি স্বরূপ 1978 সালে ফেলুইন হোগেগ নামের একজন গবেষক তথ্য প্রক্রিয়াকরণের জীবন সম্পর্কিত সিস্টেম গবেষণার বায়ো ইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করেন।
অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স শব্দটি আমাদের কাছে পরিচিত হয়েছে 1978 সালে। আর যিনি আমাদেরকে এই শব্দটার সাথে পরিচয় করে দিয়েছেন ওনার নাম হলো যে ফেওলুনি হাগুইক নামের একজন গবেষক। তিনি ছিলেন কোন দেশের অধিবাসী এখানে উল্লেখ নাই, উনি যুক্তরাষ্ট্রের অধিবাসী যেটুকু জানি আর কি। ইহা প্রাণবিদ্যা যেটাকে আমরা বায়োফিজিক্স এবং প্রাণ রসায়ন যেটাকে বায়োকেমিস্ট্রি এর সাথে সমান্তরাল ক্ষেত্র হিসেবে স্থাপিত হয়। অর্থাৎ বায়োফিজিক্স এবং বায়োকেমিস্ট্রি এই দুটা পারস্পরিক একটা সম্পর্কযুক্ত একটা বিষয়। এই জিনিসটা উনি এই 1878 সালে গবেষণার মাধ্যমে উনি কি করেন, সর্বপ্রথম প্রকাশ করেন হিসেবে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এর গোড়ার দিকে এলবেন এ ক্যাবার্ট নামের একজন গবেষক 1980 সাল থেকে 1991 সাল এর মধ্যে তার অ্যান্টিবড সম্পর্কিত ধারাবাহিক প্রকাশনা জৈব অনুক্রম বিশ্লেষণ প্রবর্তন করেন। অর্থাৎ 1878 সালে উনি গবেষণা করে পরবর্তীতে এটাকে আরো আপডেট এবং আরো রূপদান করেন একজন গবেষক। কত সালে? 1880 থেকে 91 সাল পর্যন্ত এটাকে আরো গবেষণা করেন। আর যিনি এই গবেষণা করেন ওনার নাম হলো যে এলভিন এ ক্যাবার্ট। বায়ো ইনফরমেটিক্সের ইতিহাস, এর মধ্যে আরেকটি তথ্য রয়েছে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর পরিচালক ডেভিড লিফম্যান এই ক্ষেত্রে আরেকজন গুরুত্বপূর্ণ অগ্রদূত মার্গারেট ওয়েহাবকে তার অবদানের জন্য বায়ো ইনফরমেটিক্সের পিতা মাতা হিসেবে অভিহিত করেছিলেন। মূলত ডেভিড লিফম্যান ওনাকেই বায়ো ইনফরমেটিক্সের জনক বলা হয়, কারণ ন্যাশনাল সেন্টার ফর বায়োলজি ইনফরমেশন এর পরিচালক ডেভিড লিফম্যান এই ক্ষেত্রের আরেকজন গুরুত্বপূর্ণ অগ্রদূত। মানে বায়ো ইনফরমেটিক্সে সবচেয়ে বেশি, যদিও ওনারা 1978 সালে আবিষ্কার করেছেন, 80 থেকে এবং 90 সাল পর্যন্ত ওনাদের কার্য ব্যবহার ছিলেন, কিন্তু ডেভিড লিফম্যান উনি কিন্তু এটাকে অনেক বেশি অবদান রাখছেন। এই জন্য নতুন নতুন অ্যাড যোগ করে এবং মূলত পুরো ভাষণটাকে নতুন রূপ দেওয়ার জন্য ওনাকে বলা হয় এটা পিতামাতা। জৈবিক তত্ত্ব যেমন নিউক্লিওটাইড, ক্রোমো অ্যামিনো অ্যাসিড ক্রম সংরক্ষণের উদ্দেশ্যে ডাটাবেস তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য জেনোমিক রেগুলেশন এর শুরুর দিকে বায়ো ইনফরমেটিক্স শব্দটি পুনরায় ব্যবহার করেন। এই ধরনের ডাটাবেসের উন্নয়ন ছিল একটি জটিল ইন্টারফেস যার মাধ্যমে গবেষকগণ বিদ্যমান ডেটা অ্যাক্সেস করতে পারে এবং উন্নয়নের জন্য পাশাপাশি নতুন সংশোধিত তথ্য জমা দিতে পারেন। এই যাবতীয় কাজগুলো এটাই ছিল আমাদের বায়ো ইনফরমেটিক্সের ইতিহাস। যদি বায়ো ইনফরমেটিক্সের ইতিহাস আশা করি শিক্ষার্থীরা তোমরা এখান থেকে তথ্যগুলো দিতে পারবা। এখন শিখব যে বায়ো ইনফরমেটিক্সের কাজ এবং উদ্দেশ্য। বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। জৈবিক পদ্ধতি সম্পর্কে অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখা যে প্রাণী জীব নিয়ে কাজ করে সেটাকে বলা হয় জীববিজ্ঞান। সেটার যে মূল উদ্দেশ্য কি, জৈবিক পদ্ধতি কি, সেটা আজকে আমরা ধারণা লাভ করতে পারবো। বায়ো ইনফরমেটিক্স এর প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা, অর্থাৎ জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী নতুন নতুন তথ্য আবিষ্কার করা। যেমন তোমরা দেখবে এখন নতুন নতুন কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা কম্পিউটারের মাধ্যমে করা হয়, তো কম্পিউটারের মাধ্যমে সার্জারিক্যাল করা হয়, এগুলো সব বায়ো ইনফরমেটিক্স এর একটি অবদান। সফটওয়্যার টুলস জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো, বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার এবং উন্নয়ন করে থাকেন, যা দিয়ে জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করার ক্ষেত্রে এবং মলিকুলার বায়োলজির বৈশিষ্ট্য অনুধাবন ও মূল্যায়ন করার ক্ষেত্রে সাহায্য করে। তিন নম্বরে আছে যে আণবিক জীববিজ্ঞানের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ইমেজ ও সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে বিশাল পরিমাণ ডেটার কাঁচামাল হতে প্রয়োজনীয় ডেটার ফলাফল বাছাই করে এবং ফলে একই গবেষণা পুনরাবৃত্তি না ঘটিয়ে মূল্যবান সময় বাঁচায়। বায়ো ইনফরমেটিক্স কি করে, যে আমাদের আণবিক জীববিজ্ঞান রয়েছে সেটার যে সিগন্যাল রয়েছে
সেখানে আমাদের সিগন্যালগুলো তৈরি করতে ডেটার মানে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয় সেই বিষয়গুলো নিয়ে পুনরায় গবেষণা করার পদ্ধতিটা আমাদের বায়ো ইনফরমেটিক্সের কাজ। ব্যবহৃত ডেটা বায়ো ইনফরমেটিক্সে কি কি তথ্য মানে কি কি উপাদান ব্যবহার হয়, যেমন আমাদের ডিএনএ ব্যবহার হয় বায়ো ইনফরমেটিক্সে। এগুলো দেখো ডিএনএ চিত্র, এটা হলো যে জিন, এগুলো হলো যে জীবের কোষ, সেটা মানুষ হোক বা অন্য কোনো জীবের কোষে এই ডিএনএ এবং এই জিনগুলো থাকে। অ্যামাইনো অ্যাসিড কিভাবে শরীরের মধ্যে কাজ করে এই বিষয়গুলো আমাদের এখানে বায়ো ইনফরমেটিক্স সেই তথ্যগুলো আমাদেরকে দিতে পারবে। নিউক্লিক অ্যাসিড নিয়ে কাজ করে, এগুলো এই ক্ষেত্রে আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সিগন্যাল প্রসেসিং, তারপরে রয়েছে যে আমাদের ডেটা মাইনিং, তারপরে রয়েছে আমাদের সফট কম্পিউটিং, তারপর আছে ইমেজ প্রসেসিং, তারপরে রয়েছে আমাদের সিমুলেশন অ্যালগরিদম। এই কয়েকটা আইটেম হলো যে আমাদের বায়ো ইনফরমেটিক্সের টুলস, মানে এগুলো দিয়ে আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করতে হয়। তো এখানে যে সফটওয়্যারগুলো বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়, জাভা সফটওয়্যার, তারপর আছে সি প্লাস প্লাস, পাইথন, তারপর আছে যে এসএমএল, সি প্লাস প্লাস, এসকিউএল, তারপর আছে যে ম্যাটল্যাব ইত্যাদি। তারপর আরেকটা রয়েছে যে আমাদের স্প্রেডশিট অ্যানালাইসিস। এই কয়েকটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করতে বা তৈরি করতে ব্যবহার করা হয়। পরীক্ষা আসতে পারে যে কয়টা ভাষা ব্যবহার করা হয় বা সেই ভাষাগুলোর নাম কি, তখন তোমাদের এই উত্তরটা দিতে হবে। কোথায় কোথায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় দেখো এখানে মাইক্রো অ্যারে, তারপর আছে যে ফরেনসিক জেনোফিক্স, তারপর আছে যে এখানে আছে ড্রাগ অ্যাডিকশন ইত্যাদি। অর্থাৎ যেখানে আমাদের নিখুঁত কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব না সেখানে আমাদের বায়ো ইনফরমেটিক্সটা আমাদেরকে সহায়তা করে। তারপর ওষুধ তৈরিতে, যেমন ওষুধ উন্নয়ন, মানে একটা ওষুধ তুমি পূর্বে কি ছিল বর্তমানে আরো কি কি মাত্রা অ্যাড করলে ওষুধটা বাজারজাত করলে অনেকের উপকার আসবে বা যারা রোগী আছে তাদের উপকার আসবে, সেই বিষয়গুলো গবেষণা করাটা হলো যে বিষয়টা নিয়ে গবেষণা করার পদ্ধতিটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। যেমন এই যে দেখো পার্সোনালাইজড মেডিসিন, অনেক সময় আমাদের রোগ অনুযায়ী, যেমন দেখো দেশে এখন করোনার প্রভাব চলতেছে, করোনা মেডিসিন এখন অনেকে আবিষ্কার করতে পারে না। যারা করোনাকে কেন্দ্র করে কোন উপাদান দিলে করোনা আমাদের বৃদ্ধি পাবে বা ধ্বংস হবে সেই বিষয়গুলো গবেষণা করে করোনা মেডিসিন তৈরি করা সম্ভব। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, প্রিভেন্টিভ মেডিসিনেও ব্যবহার করা। প্রিভেন্টিভ মেডিসিন যে মেডিসিনগুলো খাওয়ার সাথে সাথে আমাদের যে কোনো রোগ থেকে আমরা মুক্তি পাই সেটাকে বলা হয় প্রিভেন্টিভ মেডিসিন, সেখানে আমাদের বায়ো ইনফরমেটিক্স করা হয়। মলিকুলার মেডিসিন হলো যে আমাদের যেটা আমরা হোমিওতে ওই যে তোমাদের বায়োকেমিক যেই ওষুধগুলো আছে সেগুলো তৈরিতে আমাদের এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। জিন থেরাপিতে, শরীরের জিন, প্রত্যেকটা কোষ, মানুষের কোষ শরীরের মধ্যে জিন রয়েছে, এই জিনগুলো দিয়ে আমাদের ওই মানুষের মতো হুবহু আরেকটা মানুষ বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করছেন। তো এই ধরনের পদ্ধতিটাও আমাদের বায়ো ইনফরমেটিক্সের একটি উপাদান, জিন থেরাপি। এই যে মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার হয় আবহাওয়া পরিবর্তন শিক্ষায়, আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। আমাদের অনেক সময় বায়ো ইনফরমেটিক্সে এই বছর খরা, আগামী বছর শীত কেমন পড়বে বা বর্ষা পানি কেমন হবে, যাবতীয় বিষয়গুলো বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। তারপরে রয়েছে আমাদের বিকল্প শক্তি উৎস, বায়ো ইনফরমেটিক্সের একটি উপাদান, মানে কিভাবে আমাদের বিদ্যুৎ না থাকলে আমরা কিভাবে বিকল্প শক্তি ব্যবহার করতে পারি বা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করতে পারি সেই বিষয়টা বায়ো ইনফরমেটিক্স সর্বপ্রথম আবিষ্কার করছেন। অর্থাৎ আমরা যে সোলার ব্যবহার করি, সোলারের বিষয়টাও আমাদের বায়ো ইনফরমেটিক্সের একটি অংশ। তারপর ওয়াস্ট ক্লিন আপ, এগুলো বায়ো ইনফরমেটিক্সের একটি অংশ। ভেটেরিনারি বিজ্ঞান, আমাদের বিভিন্ন প্রাণীর ঔষধ তৈরি করতে কোন রোগের জন্য কোন ঔষধ, এই বিষয়টা নিয়েও আমাদের বায়ো ইনফরমেটিক্স কাজ করে। ডিএনএ এর বিভিন্ন বিষয় নিয়ে বায়োটেকনোলজি, অর্থাৎ ডিএনএ বিভিন্ন অংশ নিয়ে বায়ো ইনফরমেশন বা ইনফরমেটিক কাজ করে। তারপরে আছে যে মানুষের যে মাইক্রোবেজের ফরেনসিক বিশ্লেষণ, অর্থাৎ আমরা ফরেনসিক বিশ্লেষণ এখন যদি কোনো ধরনের মার্ডার হয় দেখবা যে অনেক সময় তারা ফরেনসিক যেটা হলো যে মানুষের 1 বছর 2 বছর বা হয়ে যাওয়ার পর দেখবা যে হাড় থাকে, শুধু এই হাড় দিয়ে আমরা তদন্ত করে বের করতে পারি যে এই লোকটা আকার আকৃতি বা চেহারা
বিষয়গুলো আমরা খুব সহজে এই ফরেনসিক বিশ্লেষণগুলো আমাদের বায়ো ইনফরমেশনের মাধ্যমে আমরা করতে পারি। বায়ো অস্ত্র উৎপাদন হলো যে এমন এক ধরনের অস্ত্র যেখানে আমাদের রোগ অনুযায়ী দেখা যায় চিকিৎসা করা। অনেক সময় দেখবে যে একটা জায়গায় অনেকগুলো লোক বসবাস করে, সেই জায়গায় দেখবে যে যারা আমরা বাঙালি জাতির দেখা যায় যে এখানে আমরা একটা স্প্রে করে দিলে শুধু তারাই চিকিৎসা পাবে, এটা দ্বারা অন্যরা উপকার পাবে না। এই জন্য মানুষের জাতি এবং আবহাওয়ার উপর ভিত্তি করে অনেক সময় ওষুধ বা বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন করা হয়। বায়ু অস্ত্রটা আবার এরকম বলা যায় অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধ মানে অনেকেই থাকে আমরা যাকে কেন্দ্র করে যার ডিএনএ দিয়ে বায়ু অস্ত্র উৎপন্ন হবে শুধু তাকেই ওই অস্ত্র দিয়ে মারা সম্ভব, অন্য কাউকে মারা সম্ভব না। এগুলাকে বলা হয় বায়ু অস্ত্র বা ওয়েপন। শস্য উন্নয়নে আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তারপরে আছে যে পুষ্টির মান উন্নয়ন আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তারপরে কীট প্রতিরোধ, কিভাবে কোন ওষুধ দিলে কোন কীট মারা যাবে সেই ক্ষেত্রে আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তারপরে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সেও আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক তোমরা দেখবা যে শরীরের বিভিন্ন ধরনের কোষপত্র দেখা যায়, কিন্তু কোন ওষুধটা বা কোন ধরনের উপাদান ব্যবহার করলে এগুলো থেকে মুক্তি পাবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের আর অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে মেডিসিন ক্ষেত্রে কোন রোগের জন্য বা কি ঔষধ বা কোন কেমিক্যাল ব্যবহার করলে আমাদের রোগ থেকে আমরা মুক্তি পাবো সেই বিষয়গুলো এখানে আমাদের আলোচনা করা হয়। তো শিক্ষার্থীরা আশা রাখি তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝছো এবং মনোযোগের সাথে দেখছো। এই ক্লাসটা একটু কঠিন জটিল, তারপরেও তোমরা একটু মূল বইটা পড়বা আর ক্লাসটা এটার সাথে মিল রাখবা, তাহলে তোমরা পুরোপুরি একটা ধারণা পাইবা। তো কিছু দলীয় কাজ রয়েছে বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে তুলনা করো। এটা যদি সম্ভব হয় দলীয় কাজ এখন করা সম্ভব না, তোমরা নিজে নিজে করবা এটা। তারপর আছে বায়ো ইনফরমেটিক্স কি,